উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। হোলি সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে হই হুল্লোড়। নতুন করে করোনা আক্রান্ত জলপাইগুড়ি শহর, জানালেন পৌরসভার বিদায়ী কাউন্সিলর সৈকত চ্যাটার্জি। করোনা বিধি মেনেই জলপাইগুড়ির বিভিন্ন চার্চে পালিত হলো গুড ফ্রাইডে। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। ফের করোনায় আক্রান্ত শহর জলপাইগুড়ি। শুক্রবার শহরে নতুন করে 2 জন করোনা পজিটিভ হয়েছেন বলে পুরসভা সূত্রে খবর। এদিন পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সৈকত চ্যাটার্জি জানান, পুরসভার অন্তর্গত 3 ও 14 নম্বর ওয়ার্ডে 1 জন করে মোট 2 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার 6 ও 7 নম্বর ওয়ার্ডে 1 জন করে আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেন, মাঝে একেবারেই করোনা শূন্য ছিল জলপাইগুড়ি শহর, কিন্তু গত 27শে মার্চ হঠাৎ করে ফের 4 জন জলপাইগুড়ি শহরে করোনা পজিটিভ হন। স্বাভাবিকভাবেই এ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন তিনি। ভারতবর্ষে করোনার দ্বিতীয় ওয়েভ চলছে। মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনা। সচিন তেন্ডুলকর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই সকলকে সচেতন হয়ে চলার অনুরোধ জানিয়েছেন সৈকতবাবু। সামনে যেহেতু নির্বাচন রয়েছে, তিনি প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানিয়েছেন। কিন্তু নির্বাচনের জন্য যদি সামাজিক দূরত্ব কোনোভাবে বজায় রাখা না যায়, তবে অন্তত স্যানিটাইজার এবং সাবান দিয়ে বারবার হাত ধোয়া ও মাস্ক পরার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সৈকতবাবু। দেখুন, আমি সবসময় করোনার ব্যাপারে তো আমি আপডেট থাকি, আপনারা জানেন। তা জলপাইগুড়ি ভালোই যাচ্ছিল। এবার করোনার একটা সেকেন্ড ওয়েভ কিন্তু ভারতবর্ষে আপনারা এসে গেছে। সারা ভারত মানে শহরবাসীর জানা উচিত। সেটা হচ্ছে যে মহারাষ্ট্রে প্রবলভাবে করোনা হয়েছে এবং সচিন তেন্ডুলকর এমনভাবে অ্যাফেক্টেড যে তাকে হসপিটালাইজ করতে হলো কিন্তু আজকে। এবং আপনাকে বলছি, মহারাষ্ট্র, তার সাথে কর্ণাটক এবং আরও কয়েকটা রাজ্যে ওই সেকেন্ড ওয়েভ চলছে। 27শে মার্চ আচমকা জলপাইগুড়িতে একসাথে 4 জনের কোভিড পজিটিভ হলো। তারপরে গতকাল 6 এবং 7 নম্বর ওয়ার্ডে 2 জনের হলো। আজকে আবার দেখা যাচ্ছে যে 3 এবং 14 নম্বর ওয়ার্ডে আজকে আবার কোভিড পজিটিভ হয়েছে। তার মানে কি, কোভিড কিন্তু সেকেন্ড ওয়েভ কিন্তু ব্যাক করে আসছে। আপনি ভ্যাকসিন নিয়েছেন মানেই যে আপনার কোভিড হবে না তা কিন্তু নয়। ভ্যাকসিনের কিন্তু এফিকেসি এবং এফেক্টিভনেস এটা কিন্তু মানুষের বুঝতে হবে। ভ্যাকসিন এফিকেসি হচ্ছে কতটা প্রতিরোধ করতে পারে, আর এফেক্টিভনেস হচ্ছে মানুষের শরীরে যাওয়ার পর কতটা প্রতিরোধ করলো। ঠিক আছে, মানে কোনো দেখা যাচ্ছে কারোর ভ্যাকসিনের এফিকেসি কোথাও 70%, কোথাও 80%। তার ফলে ভ্যাকসিন নিয়েছি মানেই আমার কোভিড হবে না তা কিন্তু নয়। আর যারা ভ্যাকসিন নেননি আর কিন্তু কোমরবিডিটি রয়েছে, অন্য অসুখ রয়েছেন, তারা কিন্তু আরও রিস্কে আছে। আমি তাই বলছি, মাস্ক ব্যবহার করুন এবং একসাথে বারবার হাত স্যানিটাইজ করুন, হাতে স্যানিটাইজার রাখুন এবং যখনই সুযোগ পাবেন সাবান দিয়ে হাত ধুন। এবং আবার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু নির্বাচন সামনে, আমি সেটা জানি, নির্বাচন সামনে সামাজিক দূরত্ব কি আদৌ সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে মাস্ক পরে থাকুন, মাস্ক পরে মিছিলে হাঁটুন, মাস্ক পরে মিটিংয়ে যান, হাত স্যানিটাইজ করুন এবং সাবান দিয়ে হাত ধুন। আজকে 2 জনের কোভিড, এই 2 দিনে 4 জন। ডুয়ার্সের চা বলয়ে জোরদার প্রচার গেরুয়া শিবিরের। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত মাল ব্লকের বেদগুড়ি বেইদার লাইনে ভোট প্রচার এবং বৈঠক করলেন মালবাজার বিধানসভার বিজেপি প্রার্থী মহেশ বাগে এবং দলীয় নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিজেপির ব্লক সভাপতি অনিল ওঁরাও এবং বিজেপি নেতা মনোজিৎ ওঁরাও সহ অন্যান্য নেতৃত্বরা। ভোটের প্রার্থী ঘোষণার পর থেকে বিজেপি প্রার্থী মহেশ বাগে দিনরাত ভোট প্রচার করেই চলেছেন। এদিন বেদগুড়িতে ভোট প্রচার করলেন তিনি। এরপর এই চা বাগানে বেইদার লাইনে শ্রমিকদের নিয়ে একটি ছোট সভাও করেন। সভায় তিনি বলেন, রাজ্য সরকার শ্রমিকদের শোষণ করে চলেছে, শ্রমিকদের জন্য কোনো কাজ করেনি। তাই নরেন্দ্র মোদী শ্রমিকদের জন্য 1000 কোটি টাকা ধার্য করেছেন বহুদিন আগে। ক্ষমতায় আসার পর শ্রমিকদের মজুরি 350 টাকা করা হবে। এদিন মহেশ বাগে বলেন, বেদগুড়িতে এদিন বহু মানুষ বিজেপিতে যোগদান করে, তাদের হাতে বিজেপির ঝান্ডা তুলে দেওয়া হয়।
এবার 100% বিশ্বাস বিজেপি ক্ষমতায় আসবে এবং মালবাজার বিধানসভা আসনে বড় ব্যবধানে জয়ী হবে। आज मैं बेतगुड़ी 1200 बैदर लाइन में आया हुआ हूँ और यहाँ आने के बाद जो प्यार मुझे मिला है और साथ ही साथ ढेर सारे हमारे यहाँ के निवासी हमारे हाथों से हमारे सीनियर्स लीडर्स जो थे उनके साथ मिलकर ज्वाइनिंग का प्रोग्राम भी उन्होंने किया और ज्वाइनिंग भी किया है। इससे मैं ये कह सकता हूँ कि भारतीय जनता पार्टी इस बार बेतगुड़ी में अव्वल स्थान पर आएगी और विजय हासिल जरूर करेगी। বৃহস্পতিবার রাতে প্রবল ঝড় এবং শিলাবৃষ্টিতে ক্ষতি হলো মাল ব্লকের কুমলাই অঞ্চল। বেশ কিছু বাড়ি ও আবাদি জমি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। গ্রাম পঞ্চায়েত থেকে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা চলছে। গতকাল সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি ছিল না। দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে থাকে ডুয়ার্সের মাল মহকুমা এলাকার নানা প্রান্তে। রাতের দিকে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়। শিলাবৃষ্টি ব্যাপক আকার নেয় মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর বস্তি কান্তদিঘি কুমারপাড়া এলাকায়। শুক্রবার সকালে নেপুচাপুর বস্তিতে গিয়ে দেখা গেল বেশ কিছু বাড়ির টিনের চাল শিলের আঘাতে ফুটো হয়ে গেছে, কোথাও টালির চালা ভেঙে গেছে, মাটির দেয়াল ধসে গেছে, অ্যাসবেস্টাসের চালও ফুটো হয়ে গেছে। শুধু বাড়িঘর নয়, সদ্য গজিয়ে ওঠা শশা ঝিঙের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদীপ ওরাও গঙ্গারাম ওরাওদের মতো প্রায় 50টি বাড়ির চাল ফুটো হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা মঙ্গল ওরাও জানান, নেপুচাপুর বস্তির 20-র 151, 20-র 155 নম্বর পার্টে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বহু বাড়ির চাল ফুটি ফাটা হয়ে গেছে। বৃষ্টির জল পড়ে বিছানাপত্র ভিজে গেছে। সবাই নিতান্ত দরিদ্র পরিবারের মানুষ। মেরামত না করলে বর্ষায় থাকা কষ্টকর হয়ে উঠবে। এই মুহূর্তে সরকারি সাহায্য দরকার। কুমলাই গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কৃষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি বাদশাহ আহমেদ বলেন, নেপুচাপুর বস্তি ও কান্তদিঘি কুমারপাড়া এলাকায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা শুরু হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে যথাসাধ্য সাহায্য করারও চেষ্টা করা হচ্ছে। हमने की तो रहे के लिए जागे नहीं मिलत रहे बा कोनो लेखे ओदे खपड़ा नीचे कोनो लेखे बिहान हुई ही जागे नहीं रहला। अब देखा सब घाट एकदम अदे सर्वनाश हो गेला। सब घर एकदम एकठो भी जगह ना खे जे कोनो एक टुकड़ा जी टिंग रही छे ओहो भी जगह ना खे। खाना पीना पाना के लिए भी असुविधा है, कोनो लेखे उसने पका थी खान नहीं मिल है। শুক্রবার ফালাকাটায় প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ তথা আলিপুরদুয়ারের জন্য রাজ্য সরকার কি কি করেছে বিস্তারিত তথ্য তুলে ধরলেন এই জনসভায়। এদিন তিনি বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, বিজেপি গুন্ডা, তারা টাকার থলি নিয়ে ঘুরছে। জোড়া ফুলে ভোট দিয়ে ওদের মাঠের বাইরে বের করে দিন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। ফালাকাটাকে মহকুমা করার বিষয়টি ভাবা হবে বলে প্রকাশ্য জনসভায় জানান মমতা ব্যানার্জি। তিনি বলেন, তৃণমূল জাতপাত নিয়ে রাজনীতি করে না। বিপদের দিনে আছি, ভবিষ্যতেও থাকবো বলে জানান। চাই না অপদার্থ বিজেপিকে, চাই না দাঙ্গাবাজকে, চাই না। ভোটদান হয়ে যাওয়া 60টি আসনের মধ্যে 50টি আসন পাবে বিজেপি, এই বলে প্রচার শুরু করলেন উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণবঙ্গে যে 60টি বিধানসভা আসনে ইতিমধ্যে ভোট গ্রহণ করা হয়েছে, সেইগুলোর মধ্যে 50টি আসনে বিজেপি জয়ী হবে বলে ইতিমধ্যে দাবি করেছেন বিজেপির অন্যতম নেতা অমিত শাহ। এরপরই শুক্রবার উত্তরবঙ্গের জয় নিশ্চিত করতে বিশেষ বিমানে আলিপুরদুয়ার জেলায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বর্তমানে তৃণমূলের দখলে থাকা এই আসনটি পেতে ইতিমধ্যেই জোর কদমে প্রচারে নেমেছে গেরুয়া শিবির। এর পাশাপাশি শাসক দলের ভেতরের কোন দল যেন একটু বাড়তি সুবিধে জুগিয়েছে গেরুয়া শিবিরকে। ভিড়ে ঠাসা জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন রাখেন উপস্থিত জনতার মধ্যে। शहीद विपुल रॉय की और शहीद राजीव थापा की धरती पर आकर आज मैं आप लोगों के सामने खड़ा। विपुल रॉय और राजीव थापा जैसे शहीदों के कारण ही आज भारत माता पूरे विश्व के अंदर उन्नत मस्तक के साथ विश्व के सामने खड़ी। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ইএমআইতে মোবাইল
মোবাইল কিনতে চান তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। যথাযোগ্য মর্যাদার সাথে জলপাইগুড়ির বিভিন্ন চার্চে পালিত হলো গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবের অন্য নাম হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে। খ্রিস্টীয় ধর্মবিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসব পালিত হয়ে থাকে। শুক্রবার জলপাইগুড়ি শহরের নয়াবস্তি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ প্রতিবারের মতো এবছরও এই দিনটিকে উদযাপন করে। চার্চের তরফে রেভারেন্ড বিপ্লব সরকার বলেন, এবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুড ফ্রাইডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন যীশু খ্রিস্টের 7টি বাণী বিস্তারিত আলোচনা করা হয়। অপরদিকে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন চার্চ সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চেও গুড ফ্রাইডে উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা সভার। হ্যাঁ, আজকে সারা পৃথিবীব্যাপী গুড ফ্রাইডে উদযাপন করা হচ্ছে, স্মরণ করা হচ্ছে। আমাদের সবাইকে বলি, এখন ভারতবর্ষের কয়েকটা রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, সবাই গুড নিউজ দেওয়ার চেষ্টা করছে, সমস্ত রাজনৈতিক দল। আর সেই সময় যারা যিশুকে বিশ্বাস করে তারা এসে সারা পৃথিবীর জন্য শুভ সংবাদ এটাই দিচ্ছে যে যিশু সকলের জন্য মৃত্যুবরণ করছে এবং ক্ষমা দিতে এসছেন। নম্রতা, তার ভালোবাসা তিনি আমাদের কাছে দিয়েছেন এবং সেই দিনকে স্মরণ করা এবং প্রভুকে ধন্যবাদ দেওয়াই হলো গুড ফ্রাইডে বিশেষ দিন। আজকে এখানে প্রায় কতজন উপস্থিত হয়েছে? এখানে প্রায় 300 লোকের মতো আমরা জমায়েত হয়েছি এবং অনেক লোক রয়েছে যারা আরো পরে আসবে এবং তাদের জীবনের অনেকে রয়েছে যারা এই দিনকে স্মরণ করার জন্য উপবাস সহকারে এসেছেন, প্রভুকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমাদের এখন প্রভু যীশু খ্রিস্টের যে 7টা বাণী রয়েছে তিনি ক্রুশ থেকে বলেছেন, সেগুলো এখন আস্তে আস্তে বিস্তারিতভাবে বলা হচ্ছে। প্রার্থী হওয়ায় সমস্ত পদ থেকে সরে যাওয়ার নির্দেশ আদিবাসী বিকাশ পরিষদের নেতাকে। মালবাজার বিধানসভা আসনে নির্দল থেকে বাবলু মাঝি প্রার্থী হওয়ায় তাকে বিকাশ পরিষদের সমস্ত পদ থেকে সরিয়ে দিল রাজ্য নেতৃত্ব। আর এতেই ক্ষিপ্ত বাবলু মাঝি। বাবলুবাবুর এই কাজের জন্য পরিষদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানান আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজ কুমার টোপ্পো। তিনি বলেন, আমাদের পরিষদের সাথে তৃণমূল কংগ্রেসের সমঝোতা রয়েছে, এটা আমাদের সংগঠনের সবাই জানেন। তা সত্ত্বেও বাবলু মাঝি যেটা করেছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, না হলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এই মর্মে তাকে চিঠিও দেওয়া হয়েছে। শুধু বাবলু মাঝিকে নয়, কালচিনি কেন্দ্রে একইভাবে প্রকাশ কুজুরকেও চিঠি দেওয়া হয়েছে। তারা নির্দল থেকে দাঁড়িয়েছেন, সেই কারণে তারা পরিষদের ঝান্ডা, প্রতীক, শিলমোহর ব্যবহার করতে পারবেন না। বাবলু মাঝি বলেন, প্রার্থী হওয়ার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি কোনো রাজনৈতিক দল থেকে ভোটে দাঁড়াচ্ছি না, নির্দল থেকে দাঁড়িয়েছি, এর সাথে বিকাশ পরিষদের কোনো সম্পর্ক নেই। বাবলু মাঝি আদিবাসী বিকাশ পরিষদের মালবাজার ব্লক কমিটির সম্পাদক ও চা শ্রমিক সংগঠন প্রোগ্রেসিভ ওয়ার্কার্স ইউনিয়নের মাল ব্লক কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি আরও জানিয়েছেন, গত 10 বছর প্রাক্তন বিধায়ক বুলুচিক বড়াইক চা বাগান এলাকায় কোনো উন্নয়ন করেননি, তারপরেও আবারও তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, সেই কারণেই তিনি নির্দল থেকে দাঁড়িয়েছেন। জিতে এই এলাকার উন্নয়ন করবেন তিনি। बाबलू माझी वो अपना व्यक्तिगत मामला है, वो खड़ा हो ही सकता है। संविधान के का अधिकार उसको खड़ा होने का, कॉन्टेस्ट करने का हर आदमी के को ये है। लेकिन हमारा विकास परिषद का क्या बोलते हैं बैनर तले नहीं होगा। उसके लिए हम ऑलरेडी उसको चिट्ठी भी दे दिए हैं कि परिषद का कोई झंडा व्यवहार नहीं कर सकता है, परिषद के नाम में नहीं करता है, या परिषद का कोई ऑफिस बिहार के नाम में वो कंपेन नहीं कर सकता है, इत्यादि इत्यादि करके के जो रूल है परिषद का उसके अनुसार दे दिया गया है। अब उसका अभी उनको क्या पद से हटा दिया जाएगा क्या? हाँ, पद से हटा दिया गया है, उसको पद से हटा दिया गया है। उनका कहना है कि जैसे कालचिनी में प्रकाश कुजूर जी को कुछ नहीं बोला गया है, तो ना उसको भी बोला गया, उसको भी बोला गया है। क्या उनको भी पद से हटा गया? हाँ, उसको भी पद से हटा गया। या तो उसको रिजाइन देने बोले हैं, रिजाइन नहीं देगा तो उनको भी हटा दिया जाएगा। उसका भी चिट्ठी तैयार हो गया है।
अच्छा, उनका एक और आरोप है कि यहाँ पे तृणमूल रातों रात तो नहीं होता है ना, उन्नयन करने के लिए तो बोर्ड यहाँ पर बना है। अब बोर्ड के अंदर है तो जनवरी महीना में हम लोगों को फंड ग्रांट आया है। अब जनवरी महीना में क्या करें, इसके बाद तो अब वो लॉकडाउन भी था, इसके साथ में फिर क्या बोलते हैं इलेक्शन की वजह से एमसीसी पड़ गया, जिसके कारण से ये रुक गया है। रहा बात इस्तीफ़ा देने का तो अगर मैं नॉमिनेशन फाइल करता हूँ तो मुझको इस्तीफ़ा देना चाहिए, लेकिन मैं ही इस्तीफ़ा क्यों दूँ? मैं तो कोई पॉलिटिकल पार्टी से नहीं खड़ा हूँ, मैं कोई राजनीतिक दल से नहीं खड़ा हूँ, मैं इंडिपेंडेंट कैंडिडेट हूँ और ये मेरा अधिकार है। मैं एक वोटर होने के नाते मेरा ये राइट्स है कि मैं इंडिपेंडेंट खड़ा सकता हूँ। अगर मैं किसी पॉलिटिकल दल से खड़ा होता तो मुझको देना पड़ता, लेकिन मेरा सवाल ये है हमारा बिरसा तिर्की जी से और श्री तेज कुमार टप्पो जी से, हमारा और एक प्रेसिडेंट है जो वाइस प्रेसिडेंट है पूरा स्टेट का, श्री प्रकाश कुजूर जी, वो एक पॉलिटिकल बैनर तले खड़ा हुआ है कालचिनी विधानसभा सीट से, एपीआई पार्टी से, वो तो डायरेक्ट पॉलिटिकल पार्टी में खड़ा है। तो उनके लिए ये सवाल क्यों नहीं खड़ा किया जा रहा है, उनके लिए ये स्टेटमेंट क्यों नहीं दिया जा रहा है, केवल मुझे माल बाजार के लिए ही क्यों दिया जा रहा है? ऐसा क्या बात है? अगर उनके लिए ये सवाल नहीं है तो मेरे लिए क्यों? अगर मुझको देना पड़े तो मैं ज़रूर दूंगा, लेकिन सबसे पहले मुझे ये सवाल का जवाब चाहिए। साल से जो एमएलए जो खड़ा है वो आज तक कोई डेवलपमेंट नहीं कर पाया है। बहुत सारा जो डेवलपमेंट का काम होना चाहिए था आदिवासी के लिए, पूरा माल ब्लॉक क्षेत्र के लिए, वो सब नहीं होने के कारण ही आज हम लोग को विवश होना पड़ा कि हमको आज मैदान में उतर के हमको आज चुनाव लड़ने के लिए विवश हुए। और आज ये चुनाव हम जो लड़ रहे हैं तो पूरा उम्मीद है हमको कि ये चुनाव हम जीतेंगे। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে লিফলেটের প্রকাশ করা হলো। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রার্থী সুখবিলাস বর্মা সহ অন্যান্যরা। এদিন কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করেন পিনাকি বাবু। তিনি বলেন, কেন্দ্রে বর্তমানে একটি ফ্যাসিবাদী শক্তি কাজ করছে যা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে চলছে। অন্যদিকে রাজ্য সরকার বিভিন্ন সরকারের চালু হওয়া প্রকল্পগুলোকে নিজের নামে চালাচ্ছে। এদিন সংযুক্ত মোর্চার সমর্থনে এই সব তথ্য সম্বলিত একটি লিফলেট প্রকাশ করা হয় তাদের দলীয় কার্যালয় থেকে। উন্নয়নের কথা বলি, শিক্ষা বা স্বাস্থ্যে কোভিড-19 আমাদের দেখিয়ে দিয়েছে যে জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক কেমন। জলপাইগুড়ি জেলাতেও পঞ্চায়েতগুলিতে কোনো গণতন্ত্র নেই। 100 দিনের কাজের জব কার্ড তৃণমূল নেতার পকেটে থাকে, মানুষ প্রতারিত হন। বেকার ছেলেরা, দলে দলে ছেলেমেয়েরা এই জেলা থেকে বাইরে গিয়ে কাজ করেন, তাদের এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা তৈরি হয় না। শিক্ষার ক্ষেত্রটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা তার বিরুদ্ধে শুধুমাত্র বলছি না, আমরা বলছি যে আমরা যদি নির্বাচিত হই বা আমরা যদি সরকারে আসি, তাহলে জলপাইগুড়ি জেলার নদী ভাঙনের বিষয়, চা বাগানের বিষয়, ক্ষুদ্র চাষিদেরকে আরও বেশি করে আনার বিষয়, আলু সহ সমস্ত রকম কৃষিজাত পণ্যের একটা ন্যূনতম সহায়ক মূল্যের বিষয় যেমন আমরা কায়েম করার চেষ্টা করব, ঠিক সেরকম জলপাইগুড়ি পৌরসভাকে কর্পোরেশনে উন্নীত করার লক্ষ্যে আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে। জলপাইগুড়ির সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। সেই হিসাবে মানুষের কাছে আমাদের আবেদন, এবং সেই আবেদনটা আমরা লিপিবদ্ধ আকারে, ইস্তাহারের আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা আশাবাদী মানুষ এটা সাড়া দেবেন এবং 7টি কেন্দ্রেই সংযুক্ত মোর্চার প্রার্থীদের নির্বাচনে জয়ী করবেন। আমরা জোটবদ্ধ এই কারণে যে দেশে জাত পাত বর্ণ ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদকামী একটা ফ্যাসিস্ট শক্তি চূড়ান্তভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারাই ক্ষমতায় আছে। প্রকৃতপক্ষে এই সরকার, এই দেশের সরকারটা একটা ব্যবসায়িক সরকার। দেশের সম্পদগুলি, রেল, বিমা, ওএনজিসির থেকে শুরু করে দেশের যে সম্পদগুলি 70 বছর ধরে কংগ্রেস সরকার তৈরি করেছিল, সেগুলোকে বিক্রি করে দিয়ে মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ধর্ম জাতের একটা বিড়ম্বনা সৃষ্টি করেন। পশ্চিমবঙ্গ এর থেকে দীর্ঘদিন ধরে আলাদা ছিল। আমরা লক্ষ্য করলাম খুব অদ্ভুতভাবে এই সাম্প্রদায়িকতাকে রুখতে গিয়ে পশ্চিমবঙ্গে এমন রাজনীতি নিয়ে আসা হলো যে আরও কিছু বড় সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হলো। এখন সমাজে নানা রকম গোষ্ঠীগত একটা বিভাজন সারা বাংলাতে তৈরি হয়েছে।
যে পরম্পরা বা যে ঐতিহ্য আমাদের নয়। আমরা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করি যে এই সরকারটা শুধুমাত্র তোলাবাজি বা কাটমানি ছাড়া আমাদের রাজ্য সরকারের আর কোনো দর্শন নেই, আর কোনো পরিকল্পনা নেই। ওনারা উন্নয়নের কথা বলেন, কিন্তু সেই উন্নয়নগুলির দিকে লক্ষ্য রাখলে দেখা যায় যে সেই উন্নয়নগুলি পূর্বতন সরকার বা কংগ্রেস বা অন্যান্য সরকারগুলির করা, ওনারা শুধু নীল সাদা রং করে বা নিজেদের একটা স্ট্যাম্প দিয়ে ছেড়ে দিয়েছেন। ওনারা যে উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ সেটা নিজেরাই নিজেদেরকে প্রমাণ করে দিয়েছেন। 10 বছর পড়াশোনা করে তারপরে পড়াশোনাটা যখন শেষ পর্যায়ে পরীক্ষাটা দিতে হবে, তখন ভোটের ঠিক 3-4 মাস আগে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এসে প্রমাণ করলেন যে ওনারা 10 বছরে কোনো কাজ করেননি। দুয়ারে সরকার মানে পৌরসভা বা পঞ্চায়েত। পঞ্চায়েতে একটা দলের সরকার অধিষ্ঠিত আছে। পঞ্চায়েতে ভোট হয়নি, বলতে গেলে সিলেকশন হয়েছে, মানুষ তাদের অধিকার হারিয়েছে, তাদের রায়দান করতে পারেনি, ভোটে দাঁড়াতে পারেনি। একটা অদ্ভুত সন্ত্রাসের আবহাওয়ার মধ্যে পঞ্চায়েত নির্বাচন নামকাওয়াস্ত হয়েছে, একটা প্রহসন হয়েছে। দীর্ঘদিন ধরে 117টা মিউনিসিপ্যালিটির ভোট বন্ধ, সেখানেও একটা প্রহসন চলছে প্রশাসনিক বোর্ডের নামে। আসলে সব কিছু একটা ভাওতাবাজি। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, সুশাসন নেই, বেকারদের চাকরি নেই। আমরা জলপাইগুড়ি জেলা কংগ্রেস যেটা মনে করি সেটা হচ্ছে বহু প্রতিশ্রুতি দিয়ে পরিবর্তনটা কায়েম হয়েছিল, কিন্তু জলপাইগুড়িতেও কিন্তু চা বাগানের সমস্যা মেটেনি। চা বাগানের শ্রমিকরা ন্যূনতম সহায়ক মূল্য পায় না। প্রাক্তন এসএফআই রাজ্য সদস্য সুদীপ্ত গুপ্তের স্মরণ সভা পালন করা হলো জলপাইগুড়িতে শুক্রবার। এদিন জলপাইগুড়ি ডিবিসি রোডে সিপিএম এর দলীয় কার্যালয়ে সুদীপ্ত গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করার হলো। এসএফআই এর সদর আঞ্চলিক 1 কমিটির সহ সম্পাদক বলেন, 2013 সালে কলকাতার রাজপথে এসএফআই এর পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচি করা হয়েছিল। সেই সময় পুলিশের লাঠি চার্জে সুদীপ্ত গুপ্ত প্রাণ হারান বলে অভিযোগ। তিনি আরও বলেন যে আজ পর্যন্ত এই মৃত্যুর সঠিক তদন্ত হয়নি। প্রতি বছর তাঁর চেতনাকে স্মরণ করে দিনটিকে স্মরণ করেন এসএফআই এর সদস্যরা। এছাড়াও আগামী 3রা এপ্রিল শনিবার সুদীপ্ত গুপ্তের চেতনাকে স্মরণ করে ছাত্রদের মিছিল হবে শহরের পান্ডাপাড়া এলাকা থেকে। আজকের থেকে ঠিক 8 বছর আগে কলকাতার রাজপথে আমাদের এসএফআই এর পক্ষ থেকে যে আইন অমান্য আন্দোলন হয়েছিল, সেই আইন অমান্য আন্দোলনে পশ্চিমবাংলার যে মমতা ব্যানার্জি সরকার, সেই সরকারের দলদাস পুলিশ অকথ্য লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের দরুন আমাদের তৎকালীন এসএফআই এর রাজ্য কমিটির সদস্য কমরেড সুদীপ্ত গুপ্ত প্রাণ হারান। আজও সেই মৃত্যুর সঠিক তদন্ত হয়নি, এবং কেন হয়নি সেই দাবি আমরা প্রত্যেক বছর রাখি, এবং সেই দাবির সাথে সাথে আজকের দিনটা আমাদের কাছে শপথ নেওয়ার। সেই শপথ নিতেই আমরা এসএফআই এর পক্ষ থেকে আজকে স্মরণ সভা করছি। এখানে সুদীপ্ত গুপ্ত আমাদের বেশ কিছু বক্তব্য আমরা রেখেছি, এবং সুদীপ্ত গুপ্তের এই চেতনাকে সামনে রেখে আগামীকাল অর্থাৎ 3রা এপ্রিল পান্ডাপাড়া কালীবাড়ির থেকে আমাদের একটি ছাত্রদের মিছিল সংগঠিত হতে চলেছে। পশ্চিমবাংলা তথা জলপাইগুড়ির বুকে বাম ছাত্র আন্দোলনে এসএফআই এর ভূমিকা জোরদার করার জন্য সুদীপ্ত গুপ্তের চেতনা আমাদের বুকে আজীবন। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকারী শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায় প্রায় 8 বছর ধরে। তিনি জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 8 বছর ধরে জলপাইগুড়ি মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে তিনি বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডেলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। এপ্রিল মাসের 3 ও 4 তারিখে অর্থাৎ শনি ও রবিবার হোটেল ডেলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। 350 বছরের ধরে বংশ পরম্পরায় আমরা জ্যোতিষী আমাদের করে আসছে।
আমার ঠাকুরদাদা, আমার বাবা, তার বাবা এবং আমাদের ফ্যামিলিগত দিক থেকে সবাই এই জ্যোতিষ চর্চার মধ্যে দিয়ে আমার হোল ফ্যামিলি এই প্রফেশনের সাথে যুক্ত। সাহিত্য পরিবার এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের পরিবারে গড়ে ওঠে এবং আজকে আমরা দীর্ঘ যাবৎ ধরে মানুষের কল্যাণে জ্যোতিষশাস্ত্র করে আসছে, কিন্তু আজকে সেই জ্যোতিষ পরিবারে জন্মগ্রহণ করে আজকে দেবাচার্য আপনাদের শুধু উত্তরবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমি বসছি এবং আজকে যে 2 বছর যাবৎ ধরে আপনাদের ভালোবাসায় আমি জলপাইগুড়িতে বসছি। আশা করছি মানুষ উপকৃত হচ্ছেন বলে হয়তো মানুষ আমার কাছে আসছেন। আমি কিন্তু খুব আনন্দিত আপনাদের পেয়ে। সত্যি গর্বের সাথে আমি বলছি, আমি আপনাদের জলপাইগুড়ি শহরে বসে নিজেকে আমি অনেকটা ধন্য মনে করছি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। বিধানসভা ভোটের প্রাক্কালে চলছে জোরদার অভিযান। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। জাতীয় সড়কের পাশাপাশি ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় চলছে নাকা তল্লাশি। বেপরোয়া ওভারলোডিং রুখতেও সদর বিএলআরওর তল্লাশি অব্যাহত রয়েছে। গোশালা মোড়, পাহাড়পুর, হলদিবাড়ি মোড়, ৭৩ মোড়, পান্ডাপাড়া চেকপোস্ট সহ অন্যান্য নাকা পয়েন্টে চলছে তল্লাশি। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি নেতাজিপাড়া এলাকায় বালু বোঝাই ওভারলোডিং লরি আটক করল জলপাইগুড়ি সদর বিএলআরও। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর বিএলআরও। না, আমরা তো গোশালা মোড়ে আমাদের ডিউটি ছিল, তো আমরা নাকা চেকিং করছি। তো একে দাঁড় করাতে বলা হয়েছিল, দাঁড়ায়নি। তাই এটার ভিতর কী আছে না আছে, কেন পালিয়ে এলো, সেটাই আমরা দেখছি, কথাবার্তাগুলো দেখছি। কাগজপত্র কি দেখলেন? ওভারলোডিং আছে? ওভারলোডিং আছে, ওভারলোডিংও আছে। ওকে যা কাগজ দেওয়া যা ওদিন আছে তার থেকে অনেক বেশি কাগজ আছে, গালি বেশি ওভারলোডিং আছে, দেখছি আমরা। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম তুহিন বিশ্বাস, আমি বিএলআরও। এই ধরনের অভিযান কি চলবে এই যে ভোটের মুখে? ভোটের মুখে তারা আমাদের চলছে, প্রতিদিনই চলছে, প্রতিদিনই আমাদের নিয়ম করে এগুলো চলছে। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট রোজটা ডিউটি করে নির্দিষ্ট টাইমিং এগুলো আমরা করছি। নাকা চেকিং হচ্ছে, নাকা পয়েন্ট। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শুক্রবার সকাল 8টা 30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65% এবং বিকেল 5টা 30 এর পরিমাণ কমে দাঁড়ায় 47%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। হোলি সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে হই হুল্লোড়। নতুন করে করোনা আক্রান্ত জলপাইগুড়ি শহর, জানালেন পৌরসভার বিদায়ী কাউন্সিলর সৈকত চ্যাটার্জি। করোনা বিধি মেনেই জলপাইগুড়ির বিভিন্ন চার্চে পালিত হলো গুড ফ্রাইডে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।